একটি দলের কর্মকাণ্ড ৭১-এ দেখেছে দেশবাসী, সেই বিষয়কে আপনি কিভাবে দেখছেন? আসলে কি দেশবাসী ৭১-এ দেখেছে কিনা, নাকি দেশবাসী ভুলে যাচ্ছে? একটি দল বলতে উনি পাকিস্তান সেনাবাহিনীর যে অপারেশন এটাকে মিন করছে না কোনো দলকে মিন করছে, এটা উনি যতক্ষণ পরিষ্কার করবে না ততক্ষণ মনে হয় আমাদের এর মধ্যে যাওয়া উচিত না। কেন বলতেছে এই কথা? যে বাংলাদেশ জামাত ইসলামকে যদি ইন করা হয় তাহলে এটা হবে না, কারণ তার মা এবং তার বাবা, যেমন বলি তার বাবা মুসলিম লীগকে অ্যাকোমোডেট করছেন, ন্যাপ এবং মুসলিম লীগ দুইটার মধ্যে দিয়ে বিএনপির উৎপত্তি, এবং শাহ আজিজুর রহমান, জাদু মিয়া দুইজনাই কিন্তু সেন্টেন্স খাটা। আবার বলে দিচ্ছি, শাহ আজিজুর রহমান 5 বছর না, জাদু মিয়া 5 বছর জেলে খাটছিলেন যুদ্ধ অপরাধের জন্য, আর শাহ আজিজুর রহমান 2 বছর জেলে খাটছিলেন। সো যেখানে কনসিলিয়েশন করছেন তার বাবার আদর্শ থেকে সে তারেক রহমান বিচ্যুতি হবে এটা আশা করি না। দ্বিতীয় কথা, 90 সালে জামাতে ইসলামের সমর্থন নিয়ে বেগম খালেদা জিয়া যখন সরকার করলেন, এবং আপনাদের একটা মনে আছে বোধহয়, বেগম খালেদা জিয়াও বলছিলেন এই দেলোয়ার হোসেন সাইদিদের যে বিচারটা হচ্ছে বিচারের নামে প্রহসন, এবং এই মির্জা আর মহাসচিব মহোদয় উনি পর্যন্ত বলেছেন এটা বিচারের নামে প্রহসন। সো আমাদের এই স্ট্যান্ডিংকে আমার ধারণা তারেক রহমান এইভাবে হয়তো অনেকে এটাকে ইন্টারপ্রেট করতে যাচ্ছে বিচারের নামে প্রহসন। যে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সে কথাগুলো আমরা নিজেরাও অনেকবার কথা বলেছি, যে বিচারগুলো হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত, যে পদ্ধতিতে আসামিকে থ্রেট দিয়ে গুম করে যেগুলো হয়েছে সেটা আমরা দেখেছি। কিন্তু এর অর্থ এই না যে মুক্তিযুদ্ধে যা ঘটেছে সেই স্মৃতিটা বিলোপ হয়ে যাবে মানুষের কাছ থেকে। বিএনপির সাথে কোন রাজনৈতিক দল যার বিরুদ্ধে এরকম সমালোচনা ছিল যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়ার, তাকে গুরুত্ব দেওয়ার মধ্যে দিয়েও ইতিহাসে মুক্তিযুদ্ধ যে স্মৃতি, মুক্তিযুদ্ধে কোনো দলের যে কর্মকাণ্ড, সেইটা মানুষ ভুলে যাবে কিনা সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আমি আসবো আপনার কাছে। রুমিন ফারহানা, আমরা এই প্রসঙ্গে আসি। যে কথাটি আসলে এখানে ব্যারিস্টার শাহরিয়ার কবির বললেন, এই কথাটি তো বিএনপি খারিজ করে দিতে পারবে না, যে বিএনপি তো তাদের সাথে নিয়ে সরকার গঠন করেছে এবং আরেকবারও তাদের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। তো এরপরে এখন এসে যখন এই কথাটা বলতে হচ্ছে যে একটি দলের কর্মকাণ্ড ৭১-এ দেখেছে, তাহলে কি বিএনপি আফসোস করছে তাদেরকে সাথে নেয়ার জন্য, নাকি সেই দল সম্পর্কে কি আসলে বিষয়টা? কথাটি এসছে আরেকটি কথার প্রেক্ষিতে। কথাটি কি, দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি বিএনপির প্রতিপক্ষ হিসেবে যে দলগুলো মাঠে এখন ক্রিয়াশীল, তারা প্রায় বলবার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ বিএনপিকে দেখা হয়েছে, সো এইবার আমরা তৃতীয় আরেকটি পক্ষকে বা তৃতীয় আরেকটি রাজনৈতিক শক্তিকে দেখা যাক। বলা হয়েছে যে নৌকা ধানের শীষ, এক সাপের 2 বিষ, নাকি? হ্যাঁ, 2 সাপের একই বিষ, সরি, 2 সাপের একই বিষ। সো এই যে কথাগুলো, এই যে ন্যারেটিভগুলো দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠ, তাহলে তো পাল্টা বিএনপিও প্রশ্ন করতে পারে যে যখন জামায়াতে ইসলাম বিএনপির সঙ্গে 2001 সালে জোটবদ্ধভাবে ইলেকশন করলো, বিএনপির গভর্নমেন্টে গেল, বিএনপির 2জন মন্ত্রী জামায়াতে ইসলাম থেকে দায়িত্ব পালন করলেন, তখন কি তারা জানতেন না যে 2 সাপের একই বিষ? কিংবা তখন কি তাদের মনে হয় নাই যে বিএনপি চাঁদাবাজ, হেন তেন আজকাল যে ইয়েগুলো সামনে আসছে, তো সেই সময় কি তাদের এই কথাগুলো মনে হয় নাই? তো একই প্রশ্ন কিন্তু বিএনপিও রাখতে পারে। বরং বিষয়টিকে আমি এভাবে দেখি, সামনে নির্বাচন, প্রত্যেকটি রাজনৈতিক দল চেষ্টা করছে তাদের ভোট ব্যাংক আরো কতটুকু বাড়ানো যায়। প্রত্যেকটি রাজনৈতিক দল চেষ্টা করছে যে এইবার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি তারা সরকার গঠন করতে পারে। প্রতিটি রাজনৈতিক দল চিন্তা করছে, হয়তো যাদের ভোট কিছুটা কম, যে তারা কত বেশি আসন সংখ্যা কত বেশি বাড়ানো সম্ভব। সো এইগুলো হিসাব মাথায় রেখেই ভোট ব্যাংক বাড়ানোর যে একটা প্রতিযোগিতা, সেটাকে খুব খারাপভাবে দেখবারও কিছু নাই। নির্বাচনকে সামনে রেখে আমি মনে করি এই ধরনের চাপান উত্তর চলতে পারে, এবং দলগুলো পরস্পরের যদি মনে করে যে দুর্বলতা কিংবা পরস্পরের যেই জায়গাগুলোকে তারা মনে করে মানুষের চোখের সামনে নিয়ে আসলে তার ভোট কিছুটা বাড়বে, ওই দলের ভোট কিছুটা কমবে, সেগুলো আনতেই পারে। এটা খুব স্বাভাবিক। মানে এগুলো আসলে কিছু মিন করে না, এটা ভোট ব্যাংক আরো একটু বড় করার জন্য, স্ট্রঙ্গার করার জন্য শুধু। একটা হচ্ছে যে ভোট ব্যাংক বাড়ানোর ব্যাপার আছে, 2 হচ্ছে কাউন্টার। আপনি একটা ন্যারেটিভ যদি বাজারে দেন আমার বিপক্ষে,
ডেফিনেটলি সেটা কাউন্টার করবার জন্য আমি আরেকটা ন্যারেটিভ আনবো। Okay. সো এটাকে আমি এভাবেই দেখতে চাই। আচ্ছা, কিন্তু সেক্ষেত্রে এই প্রশ্নটাও আছে যে ধর্মকে ব্যবহার করা, সেটাও যে অভিযোগটা আসছে, তাহলে কি এটাই শুধুমাত্র ওই এগেইন ভোট ব্যাংক বড় করার জন্য কিনা, সেই প্রসঙ্গ আসে? এখানে বেশ কয়েকটা বিষয়। ধর্মকে ব্যবহার করা, ধরুন আপনার দলের নামের সঙ্গে ইসলাম শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিন ধরে যারা আপনার দল করে এসছে তারা ওই চিন্তা থেকেই আপনার দলে গেছে যে আপনি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কখনো যান তাহলে আপনি বাংলাদেশে একটা ইসলামের শাসন কায়েম করবেন, সেইটুকু চিন্তা থেকেই তো মানুষ গেছে, তাই না? সেখানে আপনি যখন ভোটের হিসাব নিকাশ থেকে আপনি আপনার দলে হিন্দু শাখা খুলেন, সেখানে যখন আপনি একজন হিন্দু ক্যান্ডিডেটকে প্রার্থী করেন, তখন ডেফিনেটলি একটা প্রশ্ন আসে। আপনি যখন রোজা এবং পূজাকে সমানভাবে মানুষের সামনে নিয়ে আসেন, ধরুন এই কথাটি, আমি একদম কথা আপনাকে প্রশ্ন করি, এই কথাটি যদি বিএনপির কেউ বলতেন তাহলে আজকে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো? সম্ভবত ধর্ম অবমাননার জন্য তার নামে মামলা হয়ে যেত। মামলা হয়েছে ইতিমধ্যে, আমরা দেখছি যে সেটা তো অনেক পরে, অনেক জল ঘোলা হওয়ার পরে। কিন্তু এমনও তো হতে পারে যে মামলা হওয়ার আগে তৌহিদে জনতা গিয়েই তার বাড়ি ঘর ভেঙে চুরে ফ্ল্যাট করে দিত, একেবারে ফ্ল্যাট করে দিত। সো আপনি যখন আপনার নামের সঙ্গে ইসলামকে এমন ভাবে রাখেন তখন মানুষের এক ধরনের প্রত্যাশা তৈরি হয়। যারা আপনার কর্মী সমর্থক ভোটার, বিশেষ করে ভোটার, তারা তো আসলে আপনাকে একভাবে জেনে ভোট দেবে বা একভাবে জেনে আপনাকে সমর্থন করছে। সেখান থেকে আপনি যখন হিসাবের কারণে বা ভোটের হিসাবের কারণে একেবারে 180 ডিগ্রি ঘুরে যান, তখন সার্টেনলি সেটা মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন জন্ম দেয়। ঠিক আছে, আমরা আসবো সেই প্রশ্ন, কি প্রশ্ন জন্ম দিচ্ছে, কেন দিচ্ছে, সেটা নিয়ে কথা বলবো। রেজাউল করিম রানী, আমি আপনার কাছ থেকে শুনতে চাই, আমরা আসলে ইতিহাস যে ক্ষমতা কাঠামোর সাথে কানেক্টেড সে বিষয়টা নিয়ে কথা বলছিলাম। সেখানে যদিও ভিন্ন মত আছে দু একজন ফিলোসফারের, কিন্তু আমরা দেখতে পাই যে আসলে যখন যে ক্ষমতায় থাকে তাদের মতো করে ন্যারেশনটা বিল্ড করা হয় এবং ইতিহাসকে প্রভাবিত করা হয়। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের যে ইতিহাস, সাধারণ মানুষের যে যুদ্ধের ইতিহাস, সেটাকে আমরা কি করে রেস্কিউ করব? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, বাংলাদেশের কোনো ইতিহাস নেই। বাংলাদেশ এতদিন ছিল একটা আওয়ামী ইতিহাসের বয়ানের মধ্যে। আপনি ঠিকই বলছেন, আজকে প্রোগ্রামের নামটা খুব সুন্দর, ইতিহাস বনাম ক্ষমতা। বিখ্যাত ফিলোসফার দার্শনিক আশিস নন্দী একটা কথা বলছে, দোজ হু ওন দ্য পাস্ট হু ওন দ্য প্রেজেন্ট। এই ওন মানে হলো আপনার দখল করা না, বিলং করা, যে মিন করে। ফলে এবং পাস্ট মানে অতীত না, ইতিহাস মানে আমরা একটা হলো অতীতের ব্যাপার মনে করি। ইতিহাস কিন্তু অতীতের ব্যাপার না, ইতিহাস হলো লিভিং প্রেজেন্ট। ফলে আপনার 1971 বাংলাদেশের ইতিহাস কি 71 থেকে ধরেন 1000 বছরের বাঙালি ইতিহাস বললে, হ্যাঁ, আওয়ামী লীগের লোকজন শুরু করে দেন 47 থেকে। হ্যাঁ, তো এখন ইতিহাসের নামে বাংলাদেশের কোনো ইতিহাস নেই, আমাদের প্রথম মনে রাখতে হবে। আমাদের আছে কতগুলো ইভেন্ট, সেই ইভেন্ট আমরা পূজা করি, যার যখন যেটা সুবিধা সে সেটা পূজা করে। আওয়ামী লীগ 71 পূজা করে সুবিধা হয়েছে, 71 পূজা শুরু করছে। এখন যার 24 পূজা করে সুবিধা সে 24 পূজা শুরু করছে। এগুলো ইতিহাস না। ইতিহাস কি সেটা নিয়ে অনেক রকমের আলোচনা আছে, কিন্তু সহজভাবে আমরা বলতে পারি হিস্ট্রি ইজ নাথিং বাট এ পার্টিকুলার এজেন্সি অফ নলেজ সিস্টেম। আপনার জ্ঞানকাণ্ডের যে ধারাবাহিকতা, এটাকে বলে জেনিওলজিক্যাল যে হিস্ট্রি, হ্যাঁ, এই হিস্ট্রি গ্রাফিকে আপনি যেভাবে ন্যারেট করেন, বয়ান করেন, সেটাই ইতিহাস। এখানে সন তারিখ, কে স্বাধীনতার ঘোষণা দিছে, কিভাবে দিছে, উনি টয়লেটের সিপার থেকে চিরকুট ফালাইছে কি ফালাইছে না, এগুলো ম্যানুফ্যাকচারিং ফ্যাক্ট। এই ফ্যাক্ট ক্রিয়েট করা যায়। আওয়ামী লীগ অনেক ফ্যাক্ট ক্রিয়েট করছে, এই যে সংবিধানে মিথ্যা ফ্যাক্ট দিয়ে কিন্তু অ্যাড করছে। হ্যাঁ, এর আগে 1000 মিথ্যা বই লেখা হয়েছে যে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করছে। এই 1000 মিথ্যা বই লেখা, তারপরে এটাকে আপনার ফেব্রিকেটেড ফ্যাক্টস ক্রিয়েট করে তারপরে এটাকে একদম আইন করে ফেলছে। তো ফলে এখন ইতিহাসকে যে যতভাবেই ন্যারেট করুক, 1971 কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য? 1971 এই কারণে গুরুত্বপূর্ণ, দেখেন পৃথিবীতে অনেক জাতি আছে, সবাই রাষ্ট্র করতে পারে না। যখন 60-এর দশক বা 40-এর দশকের পর থেকে জাতি রাষ্ট্রের উদ্ভব বিকাশ একটা শুরু হইলো, বাঙালি মুসলমান সাচ এ বিউটিফুল এবং মানে ঐতিহাসিক কন্ট্রিবিউশন তারা রাখছে যে আমরা একটা রাষ্ট্র করে ফেলছি। কলকাতার লোকের কিন্তু রাষ্ট্র নেই, ও বাঙালি, আসামের নাই, হ্যাঁ, বা অন্য এলাকার নাই। আপনি কুর্দিশরা পৃথিবীতে অনেক বড় যোদ্ধা জাতি, যুদ্ধের ইতিহাসের জন্য তারা বিখ্যাত। কিন্তু যখন জাতিরাষ্ট্র গঠন হয় তখন তারা কিন্তু একটা রাষ্ট্র করতে পারে না। ফলে আজকে দেখেন তারা প্রত্যেক ফ্রন্টে মার খাচ্ছে। তো ফলে রাষ্ট্র গঠন করে ফেলার মধ্য দিয়েই আপনি উন্নত জাতিতে পরিণত হন। ফলে যখন আমাদের জনগোষ্ঠী
একটা জনযুদ্ধের মধ্য দিয়ে রাষ্ট্র গঠন করে ফেললো, তখন একটি দল সিদ্ধান্ত নিল যে এই রাজনীতিটা ভুল, পাকিস্তানের পক্ষে থাকতে হবে। তার মানে সে হলো তখন ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে অবস্থান করলো। এখন যে দলটা ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে অবস্থান করলো, এটা কোনোদিনও জনগণের কালেকটিভ মেমোরি থেকে চলে যাবে না। এইবার তার রং সাইডে থাকা, এটা থাকা কি অন্যায়? না, অন্যায় না, ভুল। অন্যায় কি? রং সাইডে থাকা সে যে অন্যায়গুলো করছে, খুন করা, তার রেপ করা, সম্পত্তি নষ্ট করা, এগুলো যারা করছে এটা অন্যায় করছে। এটা 50,000 কোটি বছর পরে হলে এটা অন্যায় থেকে যাবে, এটা ন্যায় হবে না। যে মানুষের জীবন নষ্ট করছে, যে মানুষের সম্মান নষ্ট করছে, হ্যাঁ, শ্লীলতাহানি করছে, এগুলো অন্যায় থাকবে। ফলে এই যে মেমোরি অফ দ্য নেশন বিল্ডিং, হ্যাঁ, সেখানে 71 এমন একটা ইভেন্ট যেটা জাতিরাষ্ট্রের বিগিনিং, শুরু। আপনার আমাদের এখানে বলেন যে, যেটা বলতে পারেন যে যেখান থেকে আমরা যাত্রা শুরু করলাম রাষ্ট্র হিসাবে। ফলে আপনি এর পরবর্তী সময়ে আপনার এই দুর্বলতা, আপনি একটা ভুল সাইডে ছিলেন, এটাকে আওয়ামী লীগ করলো কি, বিচার নিয়ে রাজনীতি শুরু করলো, জুডিশিয়াল কিলিং করলো। কিলিং করার মধ্য দিয়ে কিন্তু আপনাকে ভিকটিম বানাইলো। এবং ইতিহাসে মজার ব্যাপার হলো মাহমুদ মামদানি, জোহরান মামদানির বাবা, বিখ্যাত আপনার স্কলার, ওনার একটা বই আছে ভিকটিম বিকাম কিলার্স। আপনি যাকে ভিকটিম বানান সে কিন্তু কিলার্স হয়ে উঠতে পারে। এখন আপনি তার মানে কি, এখানে একটা শেষ করি, মানে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে যে দাঁড়াইলো, তার কি রাজনীতি শেষ হয়ে গেল? তার কি ফেরার আর কোনো পথ নাই? না, আসতে ফেরার পথ দুইভাবে ফেরা যায়। এক হলো তার চেয়ে অনেক বড় রেভলিউশন করে, নতুন ইভেন্ট ক্রিয়েট করে, নতুন যাত্রার সূচনা করে। আরেকটা হলো সে যে ওখানে ভুল করছে এটা রিকগনাইজ করে, ক্ষমা চেয়ে, হ্যাঁ, তার ভুল, এবং এই যাদের কাছে সে অপরাধী তাদের কাছে ক্ষমা চাওয়া, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে ক্ষমা চাওয়া। হোলসেল ক্ষমা না, ক্ষমাটা হইতে হবে যে ক্ষমা করার এখতিয়ার রাখে। যেমন ধরেন আপনি আমাকে মারছেন, আমার খালাতো ভাইয়ের কাছে ক্ষমা চাইলে হবে না, আমার কাছে চাইতে হবে। ওকে, ক্ষমার প্রসঙ্গটা যখন আসছে তখন বলতেই হয় যে এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। ক্ষমার রাজনীতি না এটা ধরেন বিশাল সমাবেশে দাঁড়ায়া কখনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেন ভাই, এই যে ধরেন না। ক্ষমাটা মিনিংফুল হয়, ওই যে বললাম যে আমার কাছে আপনি অপরাধ করছেন, আমার কাছে চাইতে হবে। এটা তো জনে জনে যে আসলে ক্ষমা চাইতে পারবে না, ক্ষমাটা তো আসলে তাদের কথার মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে প্রকাশিত হতে হবে। এখানে যারা ভিকটিমের পাশে আপনি দাঁড়াইছেন, প্রতীকী অর্থ দাঁড়াইতে পারেন আপনি, মানে আপনি বাড়ি বাড়ি যেয়ে দাঁড়াইতে হবে তা না। আপনার ইনিশিয়েটিভ কি? শহীদদের জন্য, যারা ভিকটিম হয়েছে তাদের জন্য আপনারা তো একটা ক্ষতিপূরণ ডিক্লেয়ার করতে হবে, যে ক্ষমাটা মিনিংফুল হবে। নাহলে ক্ষমাটা রেটরিক্স হবে, পলিটিক্স অফ ফরগিভনেস বলে এটাকে, ক্ষমার রাজনীতি হয়ে যাবে। ফলে আমি শেষ করছি, ফলে আমাদের যেটা হয়েছে, আমাদের জাতীয় ইতিহাস, আওয়ামী ইতিহাসের মধ্যে বাস করছে। এই জন্য 24-এর আমাদের সুবর্ণ সুযোগ হলো জাতীয় ইতিহাস তৈরি করতে হবে। এবং জাতীয় ইতিহাসে এখানে গোলাম আজমের পজিশনে যেরকম রং, শেখ মুজিবের পজিশনে রং, তারা কেউ বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা চাইছিল পাকিস্তানের মানে অখণ্ডতা বা পাকিস্তানের শাসন কাঠামোর মধ্যে থাকতে। ফলে এই যে আপনার জনযুদ্ধ হয়ে গেল, এই জনযুদ্ধকে রিয়ালাইজ করার, হ্যাঁ, দিক থেকে এই দুইটা রাজনৈতিক কাঠামো ফেল করছে। সেদিক থেকে কিন্তু মানুষ তো জীবন দিছে, মানুষ তো যুদ্ধ করছে। ফলে এই জনযুদ্ধের ইতিহাস, যে জাতির ইতিহাস নাই, সে জাতির জনগোষ্ঠীর তার ন্যাশনের প্রতি বিলঙ্গিং তৈরি হয় না। আমাদের কিন্তু ইতিহাস নেই, এই জন্য বললাম ইভেন্ট পূজা করে। ফলে আমাদের জাতি 24-এ আমাদের সুবর্ণ সুযোগ হলো। আমাদের ইতিহাস কি হবে তাহলে? আমাদের এই 24-এর পরে যেটা বারবার বলি, আমাদের ইতিহাস শুরু হবে উই রিভল্ট টু বিদায় পৃথিবী। আচ্ছা, আমরা সেই বিষয়টা আসব। 24-এ আমাদের সুবর্ণ সুযোগ হলো আমাদের জাতীয় ইতিহাসকে রেস্কিউ করা, মুক্ত করা। রাইট, একদমই তাই। আপনি বলছেন যে তাহলে ক্ষমা চাইতে হবে, হ্যাঁ, ক্ষমা চাইতে হবে। না, ক্ষমা চাইতে হবে না, দুইটা। একটা হলো হয় আপনাকে 71-এর চেয়ে বড় ইভেন্ট ঘটাইতে হবে, নতুন বিগিনিং শুরু করতে হবে। আরেকটা হলো আপনি যে ওইখানে মানে অ্যান্টি ন্যাশনাল পলিটিক্স, 71-এর চেয়ে বড় ইভেন্ট কিভাবে পসিবল? এইজন্যই তারা 24 পূজা করে, এইজন্যই তো তারা সবার আগে 24 পূজা করে। 24 দিয়ে 24, এবং আপনি প্রথম দিকে মনে নেই আপনার, আপনি তখন অনুষ্ঠানই করেন 24 এবং 71-কে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রজেক্ট ছিল। কেন ছিল? এখনো খুবই আছে 71। কেন ছিল এটা? কেন ছিল এটা আপনাদের তো বুঝতে হবে। কেন ছিল? এটা ছিল যে ওই যে আপনার ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি, এটাকে কোনোভাবে ওভারকাম করা যায় কিনা। কিন্তু এটা ওভারকাম হবে না, কারণ এটা গণঅভ্যুত্থান, এটা বিপ্লব হইলে আবার হইতো, এবং সেই বিপ্লব যদি আপনার নেতৃত্ব হইতো তাহলে হইতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু যেহেতু এটা গণঅভ্যুত্থান এবং আপনি এই গণঅভ্যুত্থানের একক কেউ না, এটার ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিতরা শুধু দায়িত্ব পালন করবে। ফলে এখানে এখন আপনি জুলাই পূজা করলে এটা 71 আওয়ামী লীগ যেরকম 71 চেতনার ব্যবসা করে সারা জীবন 71-এর বিরুদ্ধে রাজনীতি করছে, একইভাবে এখন আপনি যদি জুলাই চেতনাকে সিঙ্গেল আউট করেন, পার্টিজান ন্যারেশন তৈরি করেন জুলাই চেতনার, আপনি 71-এর রিঅ্যাকশনারি পলিটিক্সে ঢুকে গেলেন। দেখলাম যে তারেক রহমান বলছেন 71-এ জামাত কি করেছিল মনে রাখতে বলছেন। এই প্রসঙ্গটি এসেছে যে তিনি এখন বলছেন আগে কেন বলেননি বা আগে কেন দল মনে রাখেনি, সে প্রসঙ্গটা আছে। কিন্তু আমি একটু অন্যদিকে আসতে চাই, সেটা হচ্ছে যে এই যে মনে রাখতে বলা,
তার মানে কি আসলে মানুষের মন থেকে অনেকটা সরে গেছে? আমি একটু এটার সাথে অ্যাড করি, ইদানিং যে জরিপগুলো আমরা দেখছি সেই জরিপে আমরা দেখছি যে জামাতের প্রতি সমর্থন বেড়ে গেছে। তার মানে কি এই যে তরুণদের মন থেকে আসলে মুক্তিযুদ্ধের যে স্মৃতি সেটা অনেকটাই মিলিয়ে গেছে, এই কারণে যে মুক্তিযুদ্ধে যারা অপরাধী ছিলেন তারাই শেষ পর্যন্ত ভিকটিম হয়ে গেলেন? দেখুন, ভেরি ইন্টারেস্টিং একটা অবজারভেশন। এই অনেকগুলো সার্ভে হচ্ছে তো একটার পর একটা, প্রতিটাতেই কিন্তু জামাতের ভোট আগের তুলনায় হিস্ট্রিতে এইবার সবচাইতে বেশি। এবং প্রথম আলোর যেই একদম সর্বশেষ যেই জরিপ যেটা হলো, সেখানেও কিন্তু জামাতের ভোট অবিশ্বাস্য। এতটা ভোট জামাতের হিস্ট্রিতে, বাংলাদেশের হিস্ট্রিতে কখনো ছিল না। এর কারণ কি? এর অনেকগুলো কারণ আছে, কিন্তু এর প্রথম এবং প্রধান কারণ হলো গত 15 বছর মানে প্রতিটি কাজে, প্রতিটি পদক্ষেপে তৎকালীন সরকার যেভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, ব্যবহার করে পলিটিক্যাল ফায়দা নিয়েছে, পলিটিক্যাল ফায়দা নেওয়ার সিলসিলাতে নিজের দলের যারা একেবারে চিহ্নিত, যুদ্ধের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নাই, অন দি আদার হ্যান্ড বিপরীত দিকে যাদের অবস্থান ছিল, তাদেরকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। মুক্তিযোদ্ধার একেবারে মানে গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড লেভেল পর্যন্ত তারা ঘরে ঘরে তাদের নিজস্ব লোকদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে সমস্ত বেনিফিট দিয়েছে। এবং সর্বশেষ যখন কোটা সংস্কার আন্দোলন চলছে, তখন প্রধানমন্ত্রী একটা ভয়ানক, আমি বলবো যে ভীষণ রকম অপমানজনক এবং ভয়ানক রকম বাজে অশালীন একটা মন্তব্য করেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের বাচ্চারা চাকরি পাবে। এই যে কথায় কথায় বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠীকে, আমি শুধু জামাতের কথা বলছি না, যারা আওয়ামী লীগ সরকারের সাথে ছিল না তাদেরকে আদার্স করে দেয়া, তাদেরকে রাজাকার শাবক বানিয়ে ফেলা, অথচ দেখা যাবে তাদের প্রত্যেকের পরিবারে, হ্যাঁ আমি জামাতের কথা বলছি না, বারবার বলছি, যারা আওয়ামী লীগের দুঃশাসন, ভোট কারচুপি, গুম, বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করেছে বা অ্যাটলিস্ট আওয়ামী লীগের নৌকায় গিয়ে ওঠে নাই, তাদেরকে এই যে রাজাকার শাবক ট্যাগ দিয়ে যাচ্ছে তাই আচরণ করা, এটাকে বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখে নাই। এবং বিশেষ করে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম যারা, তারা একেবারেই ভালো চোখে দেখে নাই। এটা গেল এক। দুই হলো, তরুণ প্রজন্মের মধ্যে আরেকটা বিষয় একই সঙ্গে কাজ করেছে, সেটা হচ্ছে ভারতের ব্যাপারে একটা তীব্র বৈরী মনোভাব। এটার পিছনে আওয়ামী লীগ যুক্ত। কারণ তরুণ প্রজন্ম মনে করেছে, শুধু তরুণ প্রজন্ম না, বাংলাদেশের একটা বড় অংশের মানুষ এবং ইনক্লুডিং মাইসেলফ, আমিও ওতপ্রোতভাবে মনে করি যে এই যে আওয়ামী লীগ তিনবার ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারলো এবং মানুষের উপরে এইরকম দমন নিপীড়ন চালাতে পারলো, তার পেছনে ভারতের প্রত্যক্ষ সহযোগিতা বড় ভূমিকা পালন করেছে। ভারত যদি আওয়ামী লীগের পাশে এত শক্তভাবে না থাকতো, আওয়ামী লীগের পক্ষে 15.5 বছর রান করা সম্ভব, মানে 15 বছর 5-6 মাস রান করা সম্ভব হতো না, কোনোভাবেই সম্ভব হতো না। 3 হচ্ছে, জামাত রাইটলি রংলি মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে এখন যারা জামাতে ইসলাম করে তারা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম। কারণ একটা জেনারেশন তো চলে গেছে বয়সের কারণে। আসলে কি তাই? আমি সেই তর্কে পরে ঢুকছি, আমি মানুষ কি বলে আমি সেটা বলছি, যে একটা বড় অংশ মনে করে যে এই নতুন প্রজন্মের জামাতে ইসলাম, সুতরাং তাদের গায়ে সেইভাবে আপনি যুদ্ধাপরাধের ট্যাগ দিতে পারবেন না। আর এর মধ্যে যেটা আওয়ামী লীগ করেছে সেটা হলো জুডিশিয়াল নানান মানে মিস্টেকের মধ্যে দিয়ে গিয়ে হলেও ফাঁসি কার্যকর করেছে জামাতের নেতাদের। সো জামাতও এখন বলার সুযোগ পাচ্ছে, ঠিক আছে তোমরা যাদেরকে যুদ্ধাপরাধী বলতা, যারা মুক্তিযুদ্ধের সময় বড় বড় পদে হয়তো ছিল জামাতের বা মুক্তিযুদ্ধে যাওয়ার মতন বয়সে ছিল, তাদের তো ফাঁসি হয়ে গেছে। সো এখন যারা, তারা তো আর যুদ্ধাপরাধের অংশ না। 5 হচ্ছে, মানুষ যেহেতু জামাত কোনোদিন ক্ষমতায় যায় নাই এককভাবে, সুতরাং জামাত ক্ষমতায় গেলে কি হবে এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখনো জানে না। বাংলাদেশের মানুষ মনে করে ঠিক আছে আমরা তো এই দল জামাত ইসলামকে, বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, জামাত আসলে কি হতে পারে? কিন্তু বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তো উল্টো কথা বলছেন, তিনি বলছেন যে আসলে সেই দলটি কি করেছে সেটা 71 মানুষ দেখে ফেলেছে। সেটাই উনি মনে করিয়ে দিচ্ছেন। সে কারণেই যেহেতু একটা
মানে লার্জ সেকশন অফ দি সোসাইটি মনে করে যে ঠিক আছে আমরা তো সবাইকে দেখলাম, 3টা বড় দলকেই দেখলাম, এখন দেখি জামাত কি করে। এবং এই 15 মাসে জামাত অন্তত, এটা তো আমরা চাকসু নির্বাচনগুলোর সময় আমরা আলোচনা করেছি যে একটা সুশৃঙ্খল রেজিমেন্টেড পার্টি জামাত। সো জামাতের একেবারে টপ থেকে ইউনিয়ন লেভেল লিডার পর্যন্ত তারা কিন্তু একই সুরে কথা বলবে, খুবই ডিসিপ্লিনারি ফোর্সের মতন তারা আচরণ করবে। এবং এটা তো জামাতের আমির তিনিও বলেছেন যে আর্মি এবং জামাত এই দুটো খুবই ডিসিপ্লিন, খুবই শৃঙ্খলাবদ্ধ মানে রেজিমেন্ট। সুতরাং মানুষের মধ্যে একটা আছে যে ঠিক আছে হয়তো তারা আসলে এবং যেহেতু তারা বারবার সৎলোকের শাসন কথাটি বলে, এবং পলিটিক্সে আপনি যখন কোনো কথা রিপিটেডলি বলতে থাকবেন তখন সেটা অটোমেটিক্যালি মানুষের মনে একটা সত্যের মতন জায়গা করে নেবে। সেই জায়গাটা থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করিয়ে দিয়েছেন যে আপনাদের এই সকল যুক্তির বাইরে গিয়ে আপনারা এটাও মাথায় রাখবেন যে 1971 সালে নিজের দেশের মানুষের বিরুদ্ধে জামাতের ভূমিকাটা কি ছিল। ওকে, ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনিও কি তাই মনে করেন কি না যে মানুষকে এটা মনে রাখা উচিত না যে আসলে যে কথাটা আমরা বলছি যে 1971 সালে জামাত কি করেছিল, যদি এটা বিএনপি নেতা অ্যাক্টিং চেয়ারপারসন বলেছেন, যদি এটা অন্যরাও বলে এবং আসলে মনেও করে, তাহলে সেটাই কি উচিত কিনা আপনি কিভাবে খণ্ডাবেন? আপনি তো জামাতের পক্ষে বলছেন। ধন্যবাদ আপনাকে। আমি আসলে একটা জিনিসে পা দিতে চাচ্ছিলাম না, সেটা হচ্ছে জনাব তারেক রহমান সাহেব এটা জামাতকে মিন করে বলছে, আই ডু আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি কোনো টক শোতে এটা পা দিতে চাচ্ছিলাম এই কারণে যে আমার কাছে মনে হচ্ছে আগামী ইলেকশনে সবাই বিএনপি এবং জামাতের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করার জন্য অনেক কিছু বলতেছে। সেই জন্য আপনি যখন প্রথম সেগমেন্টে যখন প্রশ্ন করছেন আমি কিন্তু বারবার এড়িয়ে গেছি। আর যখন আপনি সরাসরি বলে বসলেন যে তারেক রহমান সাহেব জামাতকে দিতে, তখন তার আমার কোনো উপায় নেই, কারণ পানিতে নামছে তো ভিজতেই হবে। বোন শোনেন, জরিপ দেখে এত ভয় পাইলে হবে না, বিশ্বাস রাখতে হবে। কাকে জয় লাভ করার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ সূরা ইমরানের 26-এ বলে দিচ্ছে সম্মান এবং জয় এই দুইটা দেওয়ার মালিক হচ্ছে আমি একা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো তারেক রহমান আজকে এই জায়গায় আসবেন, এটা কি উনি ভেবেছিলেন কোনোদিন? না। কোকোয়াও পৃথিবী থেকে বিদায় নিছেন, এটাকে আমরা জানতাম না। আজকে আমাদের দেশনেত্রী যেভাবে অসুস্থ, তার জন্য দল মত নির্বিশেষে তিনি কিন্তু একটা জিনিস দেখেন, তিনি বিএনপির খালি নেত্রী এখন আর নাই। এটা কিন্তু একটা মানে হাসিনার জন্য সবচেয়ে বড় পরাজয়টা কি, যে সে 17 বছরে মানুষকে এত কিছু করে সে কিন্তু মানুষের মন জয় করতে পারেনি। আর বেগম খালেদা মানুষের জয় করে উপরে চলে গেছে। সেই জন্য আমি চেষ্টা করেছিলাম এটাকে অ্যাভয়েড করার। এবার আপনার আসি 71, আপনি দুইটা জিনিস আমার ওই আগের বারের কথায় আসছে। এক হচ্ছে 71-এ জামাতের ভূমিকা। দেখেন, জামাত ইসলামের রাজনৈতিকভাবে যেটা রনি ভাই বলছে, আই ডু সাপোর্ট, যে কি শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি চাইছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে, যেটা রনি ভাই বলছে। আর দ্বিতীয় প্রফেসর গোলাম আজম, ওনারাও পাকিস্তান থেকে চলে আসতে চাননি। এটা ছিল রাজনৈতিক ভুল, এবং এই কথাটা আমি সবসময় বলি। বাংলাদেশ জামাত ইসলামের যখন দেখলেন 25শে মার্চের পরে, 25শে মার্চের কালোরাত্রির পরে পাকিস্তান বাহিনীর যে বর্বরতা, তখন অবশ্যই জামাত তার রাজনৈতিক অবস্থানটাকে চেঞ্জ করা উচিত ছিল। সো রাজনৈতিক ভুল একটা জিনিস আর অপরাধ আর একটা জিনিস, আপনাকে এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। ভুল মানে আমি এটাকে সমর্থন করি, জুলাইকে অনেকেই সমর্থন করে, অনেকেই সমর্থন করে না। ধরে নেন একটা লোক জুলাইকে সমর্থন করলো না, কিন্তু সে কি রাস্তায় নেমে তার সন্তানদেরকে বা কাউকে পানি খাওয়ায়নি? এটা কি তার কি অন্যায় না? কিন্তু আপনি যেটা বারবার বলতেছেন সেটা কি হত্যা? আপনি একটু অ্যাড করি, আপনি কথা বলবেন, আমি এখানে আপনি একটু অ্যাড করি। আপনি একটু আগে বিএনপির দু একজন নেতার কথা বললেন, আপনি জাদু মিয়ার কথা এখানে উল্লেখ করেছেন, কিন্তু আমি বলতে চাইছি যে দল হিসেবে একটি ব্যক্তির কথা আপনি যখন বলবেন সেই জায়গা থেকে দলের কিন্তু একটা ব্যাপার থাকে, দলের যে পজিশন সেটা আমি বলতে চাইছি। আমি বলে দিচ্ছি আপনাকে এটা একটু শেষ করে নিই। তাহলে আপনাকে দেখতে হবে জামাত ইসলামের রাজনৈতিক ভুল আর অপরাধ এই দুটাকে মিক্স আপ করা যাবে না, ধর্ষণ, খুন, গুম এগুলোর সাথে। তাহলে আপনি এখন একটু পিছনে যান। কোলাবোরেশন অ্যাক্টে 1,10,00,000 লোককে অ্যারেস্ট করা হলো, মামলা দেওয়া হলো 2,884টা, সেন্টেন্স দেওয়া হলো 752টা, এবং এই 752টার মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামের 2 জন ছিলেন, আব্বাস আলী খান এবং AKM ইউসুফ। বাকি সবাই কোন দলের?
এটা আপনারা ইন্টারনেটে গেলেই দেখতে পাবেন। সো আপনি একটা লোককে কয়বার বিচার করতে পারেন? আর আপা আছেন, আপা আমার চেয়ে অনেক ভালো ছাত্রী, অনেক গুণ। দেখেন, এভরিওয়ান ইজ প্রিজিউম টু বি ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। এটা হচ্ছে একদম, আপনি আমি সম্পর্কে নেগেটিভ ধারণা আপনার সম্পর্কে আমি করতে পারবো না বোন, যতক্ষণ না এটা প্রুভ হচ্ছে। সো বাংলাদেশ জামাতে ইসলাম যদি 71 সালে ভুল না অপরাধ করে থাকে, তার জন্য তো বিচার হতো। আর একটা জিনিস দেখেন, সবাই যে ভুল করে, মালেক মন্ত্রিসভা, এটা হচ্ছে মালেক মন্ত্রিসভা 71 সালে, এই মালেক দুজন মন্ত্রিসভা জামাত ইসলামের নেতা ছিলেন। আর দেখেন তাহলে 5 জন হচ্ছে মুসলিম লীগের, আওয়ামী লীগের 3 জন, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির 3 জন, জামাত ইসলামের 2 জন। তাহলে এই 14 জনের মধ্যে অন্য সবাই তো আওয়ামী লীগ ছিল, মুসলিম লীগ সবচেয়ে বৃহৎ দল, মুসলিম লীগ ছিল, আর কে ছিল? জামাত ইসলাম ছিল, পাকিস্তান ডেমোক্রেট পার্টি ছিল। এখন আপনাকে বলি, এই স্বাধীনতার বিরোধিতা তো কমিউনিস্ট পার্টিরাও করছে। জাদু মিয়ার কথা কেন আমরা বললাম? একটা জিনিস মিস করে যাচ্ছি আমার মনে হয়, আমরা একটা জিনিস মিস করেছি। দল হিসেবে 25শে মার্চের পরে জামাত ইসলাম শুধুমাত্র রাজনৈতিক ভুলের কথা আপনি বলছেন, শুধু রাজনৈতিক ভুল কিন্তু জামাত ইসলাম করেনি। জামাত ইসলামে যে না রাজনৈতিক কোনো অপরাধ না, অপরাধ তো আপনাকে বিচার করতে হবে না। একটা জিনিস আপনি বলেন, গণহত্যা হয়েছিল সেটাকে তারা সমর্থন দিয়ে গেছে এবং সেখানে তাদের নেতাকর্মীরা অনেকেই সাথে ছিল। না ঠিক না, কেন এই কথাটা বলতেছি? তাহলে বেগম খালেদা জিয়া সত্য না আপনি সত্য? এই কথাটা কেন বললাম? আমি আপনাকে পার্সোনাল বললেন না। বেগম খালেদা জিয়া যখন বলতেছেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব কোন গণহত্যার সাথে জড়িত ছিলেন না, আপনি তো চার্জ নিয়ে আসছেন তার বিরুদ্ধে, গণহত্যার চার্জ নিয়ে আসছেন, সমর্থন করেছিল তখন না। আপনাকে এটা আমি বলতেছি, আবার আপনি ভালো করে শোনেন। কাদের মোল্লা সাহেবের বিরুদ্ধে আপনি দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে কিসের চার্জ নিয়ে আসলেন? চার্জ নিয়ে আসছেন তারা মানবতা অপরাধ করছে, গণহত্যা করছে। সেই চার্জ আজকে প্রমাণ হচ্ছে। তখন জননেত্রী আমি বলবো দেশের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া বলতেছে না তারা এটা করেনি, এটা কি এটা সাজানো নাটক। আপনি একটা জিনিস বলেন, সুখরঞ্জন বালি সে বলতেছে উনি কোনোদিন এটা করেনি। আমি একটু শেষ করেন, এবার আমাকে একটু শেষ করতে দেন, তারপর আপনি বলেন, যেহেতু 71 নিয়ে আসছে এটা বলতে হবে। আপনি একটা লোককে যার বিরুদ্ধে প্রমাণ হলো না গণহত্যা করছে, একটা দল গণহত্যা করছে প্রমাণ হয়নি আজ পর্যন্ত, তাকে কেন আপনি গণহত্যার লেভেলটা দিচ্ছেন? আমার এটা আপনার মাধ্যমে সারা জাতিকে বলছেন। আপনার আমির জামাত কি বলছেন যে আপনারা যদি চান বিচার করেন জামাত ইসলামের, উই হ্যাভ দ্যাট কারেজ। আমরা এখনো বলতেছি যে গণহত্যা যদি বাংলাদেশ জামাত ইসলাম করে থাকে, আপনি বিচার করেন না ভাই।